আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। একসঙ্গে একাধিক দেশের সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েল। ইসরায়েলে মিসাইল ছোড়ার পর ইরানের অবস্থান অনেকটা স্পষ্ট। এর মধ্যে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। চলমান পরিস্থিতিতে ইরানের পরের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্বস্তি শুরু হয়েছে। আগামীতে কি হতে যাচ্ছে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। লেবাননের রাজধানী বৈরুতে ২৭ সেপ্টেম্বর থেকে বোমা হামলা শুরু করে ইসরায়েল। প্রায় এক বছর আগে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর পরোক্ষ সংঘাত শুরু হয়। বৈরুতের হামলার মধ্যে দিয়ে একটি প্রত্যক্ষ রূপ পায় দুই পক্ষের বৈরিতা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ অন্যান্য নেতাদের উপর হামলা করে ইসরায়েল চলমান লড়াইকে এক ভয়ঙ্কর উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে নাসরুল্লাহর হত্যা ছিল হিজবুল্লাহ ও তাদের আঞ্চলিক মিত্রদের জন্য একটি বড় আঘাত। আরব বিশ্বে এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। অনেকেই নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে ১৯৬৭ সালে মিশরের গামাল আবদেল নাসেরের ইসরায়েলের কাছে পরাজয়ের সঙ্গে তুলনা করছেন। নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পরও অবশ্য হিজবুল্লাহ ইসরায়েলের উপর তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তারা দেখানোর চেষ্টা করছে যে এই হত্যাকাণ্ডের কারণে তাদের নেতৃত্বে কোনো ধরনের প্রভাব পড়েনি। ইসরায়েলের সঙ্গে তাদের কয়েক দশক ধরে চলমান সহিংসতাও একইভাবে অব্যাহত রয়েছে। নাসরুল্লাহর মৃত্যুতে উল্লাস করেছে ইসরায়েলের বহু কর্মকর্তা এবং সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষায় ইসরায়েল এবার হিসাব মিটিয়ে দিয়েছে। তার দৃষ্টিতে নাসরুল্লাহ একজন গণহত্যাকারী। তিনি বলেন, নাসরুল্লাহ আরেকজন সন্ত্রাসী ছিলেন না, তিনি নিজেই একজন সন্ত্রাসী। ইরানের যে শয়তানের অক্ষর রয়েছে তার কেন্দ্রীয় চালিকাশক্তি তিনি। নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে ন্যায় বিচার হিসেবে দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নাসরুল্লাহর মৃত্যুতে আরও একটি গোষ্ঠী খুশি হয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চল ২০১৩ সালে কুসায়ারের যুদ্ধে এদের বিরুদ্ধে লড়াই করেছিল হিজবুল্লাহ। আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে সেই যুদ্ধ হিজবুল্লাহর জন্য গুরুত্বপূর্ণ ছিল। নাসরাল্লাহর হত্যাকাণ্ড ইরানের জন্য একটি বড় ধাক্কা ছিল। এর প্রভাব তাদের ওপর সুদূর প্রসারী। এর আগে ২০২০ সালে ইরানের মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে ট্রাম্প প্রশাসন। এরপর থেকে প্রতিরোধ অক্ষের কমান্ড ও কন্ট্রোল বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। গবেষণা প্রতিষ্ঠান সেঞ্চুরি ফাউন্ডেশনের ফেলো ভিনা আলী খান মনে করেন, ২০২০ সালের পর থেকেই হিজবুল্লাহর কমান্ড ও কন্ট্রোলে প্রভাব বাড়তে থাকে। ইরানের ধারণা ছিল এভাবেই হয়তো এই গ্রুপটি চলমান পরিস্থিতিতে ভালো প্রতিক্রিয়া দেখাতে পারবে। তারা ধারণাই করতে পারেনি ইসরায়েল এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে দিয়ে ইরানের দুর্বলতা অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছে। হিজবুল্লাহ এই শূন্যস্থান কি করে পূরণ করবে বা ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতি বা কোন পথে যাবে তা অনুমান করা খুব সহজ নয়। নাসরুল্লাহর স্থানে দুজনকে দেখা যেতে পারে, তবে এই দায়িত্বে কে আসতে যাচ্ছেন তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংগঠনের শুরা কাউন্সিল। হিজবুল্লাহর নেতৃত্বে যিনি আসুন না কেন, তাদের সঙ্গে ইসরায়েলের বৈরিতায় এর কোনো প্রভাব পড়বে না। সহসাই এতে পরিবর্তন আসার ক্ষীণতম কোনো সম্ভাবনাও নেই। অস্ত্রবিরতির যে আহ্বান পশ্চিমা ও আরব দেশগুলো জানাচ্ছে, তার কোনো প্রভাব কোনো পক্ষের ওপরই পড়ার কোনো সম্ভাবনা নেই। দুর্ভাগ্যজনকভাবে গত ১২ মাস ধরে দুপক্ষের মধ্যে যে সীমিত পর্যায়ের সহিংসতা চলছিল তা ছিল চলমান যুদ্ধের পূর্বরাগ। গত ২ সপ্তাহ ধরে চলমান যুদ্ধে লেবাননে ৭,০০০ মানুষ হতাহত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর হিসাব অনুসারে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। ইরান ও প্রতিরোধ অক্ষের জন্য নাসরুল্লাহর হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ বিপর্যয়। হিজবুল্লাহর সঙ্গে ইরানের মিত্রতা দীর্ঘদিনের এবং পরীক্ষিত। এই হত্যাকাণ্ড ইরানকে এক কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখন কোনো পথ বেছে নেওয়া ইরানের জন্য খুব সহজ কিছু হবে না। গত ৭ই অক্টোবরের পর যেই পরিস্থিতি তৈরি হয় তা ইরানের জন্য বেশ সুবিধাজনক ছিল। নাসরুল্লাহর মৃত্যুর মধ্যে দিয়ে সেই অবস্থার অবসান ঘটল।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল সেক্রেটকাফের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর ত্রিতা পার্সি বলেন, তেহরান বুঝতে পারছে তাদের প্রতিরোধ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। হিজবুল্লাহর অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে তাদের অক্ষেরও অপরিবর্তনীয় ক্ষতি হয়ে যেতে পারে। তবে ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এমন কোনো হামলা চালানোর সক্ষমতা এখনই ইরানের নেই। যে মাত্রার হামলা ইরান চালিয়েছে তা নেতানিয়াহুর হাতে আরও কঠিন আক্রমণের অস্ত্র তুলে দিয়েছে মাত্র। ত্রিতা পার্সি মনে করেন, প্রতিরোধ অক্ষের অন্য শক্তিগুলো ব্যবস্থা নিতে পারে, তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, তাদের নেয়া ব্যবস্থা ওই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি করবে। যে লড়াই করার মতো প্রস্তুতি তাদের নেই। তবে একথা স্বীকার করতেই হবে, লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের জন্য চড়া মূল্য দিতে হবে। এর আগেও লেবাননে ঢুকে পড়ার জন্য মূল্য দিতে হয়েছে। এছাড়া প্রতিরোধ অক্ষের হামলার মাত্রা অন্য যে কোনো সময়ও ভিন্ন রকম হতে পারে, যাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে। হিজবুল্লাহ ও প্রতিরোধের অক্ষকে তেল আবিব যেই ধরনের আঘাত করেছে তাতে অবশ্য তেহরানের প্রাথমিক কৌশলগত মতবাদ একটি বড় ধাক্কা খেয়েছে। নাসরুল্লাহর পর হিজবুল্লাহকে পুনর্গঠনে অনেক বছর সময় লেগে যাবে। ইসরায়েলি হামলাও সহসাই বন্ধ হচ্ছে না। বিষয়টি ইরান ও হিজবুল্লাহর জন্য বড় সংকট তৈরি করবে। লেবানন ও ইরানে অভিযান চালিয়ে সিরিজ হত্যাকাণ্ড ঘটিয়েছিল ইসরায়েল। বিষয়টি হিজবুল্লাহ ও ইরানের গোয়েন্দাদের অভ্যন্তরীণ কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য না থাকলে সম্ভব হতো না। নৈতিক অবস্থানের দিক থেকে প্রতিরোধ অক্ষ একটি জটিল সন্ধিক্ষণে অবস্থান করছে। যে কারো ধারণার চেয়ে বেশি এগিয়ে যাওয়ার ইচ্ছা ইসরায়েলের রয়েছে। তাদের ক্ষেত্রে সামরিক ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। তারা এই মধ্যে প্রমাণ করে দিয়েছে যে হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে সামরিকভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার প্রস্তুতি তাদের আছে। তারা সম্ভবত শুধু পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর ঝুঁকিটাই নিতে চায় না। অবকাঠামো ও মনোবল দুই দিক থেকেই হিজবুল্লাহর প্রচুর ক্ষতি করেছে ইসরায়েল। তবে একথা ভাবলে ভুল হবে, ইসরায়েলের জন্য হিজবুল্লাহর যে হুমকি ছিল তা এখন আর নেই। এই হুমকি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ ইসরায়েলের উত্তর সীমান্তের বাড়িঘর ছেড়ে যাওয়া মানুষ তাদের বাড়িতে ফিরতে পারবে না। তারা এর মধ্যেও ফিরে যায়নি বা শিগগিরই ফেরার পরিকল্পনাও করছে না। হিজবুল্লাহর নিজ দেশ এবং অন্যান্য আরব দেশগুলো যথেষ্ট সমর্থন রয়েছে। কাজেই একজন নাসরুল্লাহকে হত্যা করা বা বৈরুতে হামলা চালিয়ে এই সংগঠনকে নিশ্চিহ্ন করা অসম্ভব। সংগঠনের যোদ্ধারা নাসরুল্লাহর মৃত্যুর কারণে অস্ত্র ত্যাগ করবে না। ইসরায়েলের কাছে আত্মসমর্পণের তো প্রশ্নই আসে না। লেবাননে এটি একটি জনপ্রিয় সংগঠন। ইসরায়েলের হামলার কারণে তাদের জনপ্রিয়তা আরও বেড়েছে। পাওয়ার অফ কাপল, রাশিয়ান ইরানিয়ান অ্যালাইনমেন্ট ইন দ্য মিডল ইস্ট বইয়ের লেখক ডক্টর ঘনচেহ তাজমিনি মনে করেন, নাসরুল্লাহর মৃত্যু একটি প্রতীকী আঘাত। এর মাধ্যমে পরাজয়ের পরিমাপ করা সম্ভব নয়। এখনই কোনোভাবেই হিজবুল্লাহকে পরাজিত বলা যাবে না। ইতিহাস বলে, নেতার নির্মূলে দলের বিনাশ হয় না। এই ধরনের সংগঠন তাদের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিকে হারানোর পরও বিকশিত হয়, মিশন চালিয়ে যায়। সুনির্দিষ্ট টার্গেট করা হত্যাকাণ্ডগুলো সাময়িক সংকট তৈরি করতে পারে, কিন্তু হামাস, হিজবুল্লাহ বা ইসলামিক রেভলিউশনারি গার্ডের মতো সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করতে পারে না। এই সংগঠনগুলো গভীর, বহু স্তর বিশিষ্ট নেতৃত্ব এবং মতাদর্শ তৈরি করেছে, যা বিচ্ছিন্নভাবে একজন নেতার মৃত্যুতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরও বহু নেতার সামনে আসার পথ উন্মুক্ত করে দেয়। এই বছরের শুরুর দিকে হামাসের নেতা ইসমাইল হানিয়া, 2020 সালে কাশেম সোলাইমানি এবং 1992 ও 84 সালে হিজবুল্লাহর আব্বাস আল মুসাভি এবং রাগেব হারবের হত্যাকাণ্ড বিবেচনা করার মতোই উদাহরণ। যুক্তরাষ্ট্র 5 বছর আগে সোলাইমানিকে হত্যার পর থেকে ইসমাইল কানি রেভলিউশনারি গার্ডের দায়িত্ব নেন। তার বাহিনী এখনও অক্ষত ও প্রভাবশালী। তবে ইসরায়েলকে মোকাবেলা করার মতো শক্তি এখনও ইরান বা হিজবুল্লাহর নেই। কাজেই তারা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি নিতে চায় না। একইভাবে এই ঝুঁকি নিতে আগ্রহ নয় ইসরায়েলও। আন্তর্জাতিকভাবে এমনিতেই তারা চাপের মধ্যে আছে।
ইরান, লেবানন ও গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধ চালানোর মতো শক্তি তাদেরও নেই, যদিও ভয় তৈরি করার ইচ্ছা অবশ্যই আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।